আমরা গাজার টাকায় বেড়ে উঠছি, গাজার টাকায় খাইছি, পড়ছি, লেখাপড়া করছি, এমনকি আমি আমার ডিগ্রি পরীক্ষা ফি পর্যন্ত দিচ্ছি এই গাজার টাকায়। এই শহর পুরোটাই গড়ে উঠেছে গাজার টাকায়। এমনকি এই উপজেলার প্রায় অর্ধেক জমির মালিক একটা বিশেষ সোসাইটি, গাজা সোসাইটি। নওগাঁ সদর উপজেলার অর্ধেকের বেশি সম্পত্তির মালিক এই গাজা সোসাইটি। বর্তমানে ধানের জেলা হিসেবে পরিচিত হলেও পূর্বে নওগাঁ জেলার গর্ব ছিল গাজা। গাজা নওগাঁর একটা ঐতিহ্য, গাজা নওগাঁর একটা সম্পদ, গাজা বাংলাদেশের একটা সম্পদ। গাজা চাষের জন্য নওগাঁর কৃষকরা পেত বিশেষ প্রণোদনা। গাজা রাখার জন্য ছিল বিশাল বিশাল গুদাম, এমনকি নিম্নমানের বা মেয়াদ উত্তীর্ণ গাজা পোড়ানোর জন্য ছিল এক বিশেষ চুল্লিও। যখন নতুন গাজা আসতো তখন গুদাম রাখতো পুরাতন গাজাগুলো চুল্লিতে পোড়ানো। মজার বিষয় হচ্ছে যখন গাজা পোড়ানো হতো তখন এলাকার সম্পূর্ণ গাজা খোরেরা এর আশপাশ ভিড় জমাতো, বাতাস যেদিকে যেত গাজা খোরেরা সেদিকে দৌড়াতো, নওগাঁ সদর উপজেলার প্রায় 10,000 হেক্টর জমিতে 7,000-এরও বেশি চাষি মিলে চাষ করত গাজা। 1974 সালের আগ পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 55 মণ গাজা উৎপাদন করা হতো বর্তমানের এই জেলা থেকে। আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া সহ অন্তত 43টি দেশে রপ্তানি করা হতো নওগাঁর গাজা। বিশ্বের মধ্যে সর্বোৎকৃষ্ট গাজা হওয়াতে চাহিদাটা সবচেয়ে বেশি ছিল। এগুলো গাজার গোডাউন, মাঠ থেকে গাজার চাষ শেষে এখানে গাজা নিয়ে এসে প্রক্রিয়া করা হতো এবং প্রক্রিয়া করার পর সরকারের নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জায়গায় চাহিদা অনুসারে দেওয়ার পর বিদেশে পাঠানো হতো। বিদেশে মূলত আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, রাশিয়া এবং 43টা দেশে আমাদের এখানে উপযুক্ত গাঁজা যেত। গাঁজা চাষের এলাকাকে বলা হতো গাঁজা মহল। প্রতি বছর এপ্রিল থেকে আগস্ট মাসে সরকারি তত্ত্বাবধানে চাষ করা হতো গাঁজার। নিরাপত্তার জন্য গাঁজা চাষের এলাকা জুড়ে থাকতো সতর্ক পুলিশি পাহারা। নওগাঁর 11টা ইউনিয়নের মধ্যে 7টা ইউনিয়ন মিলে এই গাঁজা মহল। বৎসর সরকার নির্ধারণ করে দিত কোন এলাকায় কতটুকু জমিতে গাঁজা চাষ হবে এবং সেই যে এলাকায় সেই পরিমাণ জমিতে গাঁজা চাষ হতো। নওগাঁর গাঁজা চাষীদের পুনর্বাসনের লক্ষ্যে 1917 সালে গড়ে তোলা হয় গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেড, যা পরিচিতি পায় গাঁজা সোসাইটি নামে। এইটা গাঁজা চাষীদের একটা সমবায় সমিতি, যে সমিতি নওগাঁর অর্ধেকের চেয়ে বেশি সম্পদের মালিক। এই সমিতি থেকে যে আয় আসতো সে আয় থেকে নওগাঁর 11টা ইউনিয়নের মধ্যে 6টা ইউনিয়নের মানুষের খাবার, চিকিৎসা, পোশাক, এমনকি পশু চিকিৎসা, পড়াশোনা সবকিছু এই সমিতি থেকে আমরা পেতাম। গাঁজা সোসাইটির আয় ও ক্ষমতা এতটাই বেশি ছিল যে 1940 সালের দুর্ভিক্ষে এই গাঁজা সোসাইটির অর্থ দিয়েই পুরো উত্তরাঞ্চলের দুর্ভিক্ষ মোকাবেলা সম্ভব হয়েছিল। এমনকি পূর্ব বাংলার প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এই গাঁজা চাষকে কেন্দ্র করেই। এটাই পূর্ব বাংলার প্রথম ব্যাংক, যার নাম ছিল আরবান ব্যাংক। 1906 সালে এটা প্রতিষ্ঠিত হয়, যেখানে গাঁজা চাষিরা তাদের সঞ্চয় জমা রাখে। সেই সময় গাঁজা সোসাইটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ম্যানেজার পদে উচ্চ শিক্ষিত ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হতো না। এটা ছিল গাঁজা সোসাইটির ম্যানেজারের কক্ষ। ব্রিটিশ আমলে ডিগ্রি পাস ছাড়া কোনো ম্যানেজার নিয়োগ করা হতো না। এখানে বসে ম্যানেজার সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করতেন। এই ম্যানেজারের আসবাবপত্র। নওগাঁ জেলার প্রথম ফ্রিজও ছিল গাঁজার টাকায় কেনা। এই ফ্রিজটাই নওগাঁ জেলার প্রথম ফ্রিজ। 1974 সালে কেনা জাপানের সানিয়া কোম্পানির ফ্রিজটি গাঁজা সোসাইটির তরফে কেনা হয়েছে। গাঁজা চাষীদের সেই উজ্জ্বল দিন এখন আর নেই। 1947 সালে জেনেভা কনভেনশনে মাদক বিরোধী চুক্তিতে স্বাক্ষরের পর চুক্তির শর্ত অনুযায়ী 1987 সালে বাংলাদেশে গাঁজা চাষ নিষিদ্ধ ঘোষিত হয়। তারপর থেকে ধীরে ধীরে ভুতুরে এলাকায় পরিণত হয় একসময়ের বিশাল গাঁজার সাম্রাজ্য। বৎসর চারপাশে গাঁজা প্রসেসিং করার সব মেশিনগুলো কোনো সাজানো ছিল। এই মেশিনগুলো যে কি হলো, কোথায় গেল, কিভাবে গেল, এর কোনো হদিস নেই। সোসাইটির সদস্যদের প্রত্যাশা দেশে আবারও অনুমতি পাবে গাঁজার চাষ। অতীতের মতো আবারও নওগাঁ থেকে উৎকৃষ্ট মানের গাঁজা রপ্তানি হবে বিদেশে। গাঁজা নওগাঁর একটা ঐতিহ্য, গাঁজা নওগাঁর একটা সম্পদ, গাঁজা বাংলাদেশের একটা সম্পদ। এই গাঁজা চাষ বন্ধ হওয়ার পর আমাদের নওগাঁর ঐতিহ্য, নওগাঁর সম্ভাবনা সম্পূর্ণ কিছু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আবার চাই সরকার আইনিভাবে পদক্ষেপ নিয়ে বৈধভাবে গাঁজা চাষ ও বিপণন শুরু করুক এবং গাঁজা রপ্তানি করুক। গাঁজা রপ্তানি করলে আমাদের বৈদেশিক আয় বাড়বে, আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো শুধু গাঁজার উৎপাদন দিয়ে।